তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিরতির পরে আমাদের দ্বিতীয় যে ক্লাসটা রয়েছে, দ্বিতীয় ক্লাসে চলে আসলাম। আমার মনে হয় আমরা প্রথম ক্লাসে যা বলেছি তার অনেক কিছুই আমরা বুঝতে পেরেছি। তারপরেও আমাদের ছোটখাটো কিছু প্রশ্ন রয়ে গেছে। যেই প্রশ্নগুলি তোমাদের থেকে গেছে সেই প্রশ্নগুলি তোমরা কমেন্টে জানিয়ে দাও। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার, এবং অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে তোমার অন্য বন্ধুরা যারা এখনো জয়েন করেনি তাদেরকেও জয়েন করতে বলো। তো আমরা আগের ক্লাসে যেটা দেখেছি, আমরা ব্রেইনের গঠন দেখেছি, ব্রেইনের কোন অংশের কি কাজ সেগুলি আমি বলেছি। তো অনেকেই একটা প্রশ্ন আমাকে করেছো যে আমরা ভুলে যাই কেন। আমরা ভুলে যাই আসলে আমাদের ব্রেইনের মেমোরি যে জিনিসটা রয়েছে, এই মেমোরিটা আসলে নিয়ন্ত্রণ হয় কোন জায়গা থেকে? মেমোরিটা নিয়ন্ত্রণ হয় তোমার সেরেব্রাম থেকে। তো সেরেব্রামের মেমোরি রাখার যে জায়গাটা, এই জায়গাটা আসলে মূলত 2 বা 3 ধরনের মেমোরি রাখতে পারে। কিছু কিছু হচ্ছে শর্ট টার্ম মেমোরি, কিছু কিছু ইন্টারমিডিয়েট টার্ম মেমোরি, কিছু কিছু লং টার্ম মেমোরি। তো যেই মেমোরিগুলি হচ্ছে তোমার আহ, অল্প সময়ের জন্য থাকে সেটা শর্ট টার্ম, যেটা একটু বেশি কিছুদিন সময়ের জন্য থাকে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম, আর যেটা অনেক দিন ধরে থাকে সেটা হচ্ছে লং টার্ম। তাহলে এই ব্যাপারটা মনে করো শর্ট টার্ম, আমি তোমাকে জিজ্ঞেস যদি করি যে গত মাসের 3 তারিখে তুমি দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছিলে, ওই দিনটা যদি তোমার জন্য স্পেশাল কিছু না হয় তাহলে তোমার কিন্তু আজকে মনে রাখার কোনো কারণই নাই যে গত মাসের 3 তারিখে তুমি দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছিলে। কিংবা গত মাস আমরা পরে যাই, গত সপ্তাহেই যদি আমি জিজ্ঞেস করি যে গত সপ্তাহের বুধবারে তুমি কি দিয়ে ভাত খেয়েছিলে, তুমি দুপুরবেলা কি দিয়ে খেয়েছিলে, এটা কিন্তু তোমার এখন মনে থাকার কথা না। যদি না ওই দিনটা তোমার জন্য স্পেশাল কিছু হয়ে থাকে। যদি এমন হয় যে ওই দিনটা স্পেশাল কিছু ছিল, ওই দিন তোমার বাসায় গেস্ট ছিল, বা ওই দিন তুমি তোমার কোনো প্রিয় মানুষের সাথে একসাথে খাওয়া দাওয়া করেছিলে, সেই ক্ষেত্রে যেটা হবে তোমার ওটা শুধু আজকে না সারা জীবনই হয়তো মনে থাকবে। এটা হচ্ছে লং টার্ম মেমোরি। তাহলে একটা মেমোরি শর্ট টার্ম থেকে লং টার্মে আসলে দুইভাবে যেতে পারে। এমন যদি হয় যে তুমি আসলে প্রতিদিন বুধবারে তুমি একই রকম একই তরকারি দিয়ে ভাত খাও, তুমি মনে করো কোনো একটা হোস্টে থাকো যেখানে প্রতি বুধবার দুপুরে একই রান্না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এটা ভোলার কোনো কারণ নাই। তুমি সারা জীবনেও ভুলবা না যে তুমি বুধবার দুপুরে কি দিয়ে ভাত খাইতা। তাহলে একটা শর্ট টার্ম মেমোরি এটা লং টার্মে চলে যেতে পারে এইভাবে, তুমি যদি বারবার বারবার ওই মেমোরিটার সাথে এক্সপোজারে যাও, বা ওই মেমোরিটা বারবার তুমি যদি তোমার সাথে ওই মেমোরির ঘটনাটা ঘটে, তাহলে তুমি সেটাকে ভুলবে না। ঠিক তেমনি আমরা যে একজন প্রশ্ন করেছিলি যে আমরা পড়া কেন ভুলে যাই, তাহলে আমরা যখন পড়ি, সেই পড়াটা আমরা যদি বারবার পড়ি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে মেমোরিটা আস্তে আস্তে শর্ট টার্ম থেকে লং টার্মের দিকে চলে যাচ্ছে। এটা একটা উপায় হতে পারে। আর আরেকটা উপায়, যে ওই দিন আমি যেটা বললাম যে দুপুরবেলা তোমার লাইফে যদি স্পেশাল কোনো ঘটনা হয়ে থাকে, লাইক স্পেশাল কোনো মানুষের সাথে তুমি খেয়েছো বা স্পেশাল কোনো অকেশন সেদিন ছিল, সেটা কিন্তু তুমি ভুলবে না। ঠিক তেমনি পড়ার সময় তুমি যদি মনে করো যে হ্যাঁ এই পড়াটা খুব স্পেশাল কোনো একটা পড়া, এই পড়াটা আমাকে পারতেই হবে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে এই জাতীয় ব্যাপার যদি তোমার মাথায় থাকে, তাহলে দেখবা যে তোমার ওই শর্ট টার্ম থেকে লং টার্মে নেওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা খুব র্যাপিডলি কাজ করবে, এবং তোমার পড়া ডাইরেক্টলি চলে যাবে লং টার্ম মেমোরিতে, এবং সেই পড়াটা বেশি দিন স্থায়ী হবে। তাহলে এটা হচ্ছে মেমোরি তৈরি করার ব্যাপারটা আমি বললাম। আমরা ভুলে যাই কেন, এই প্রশ্নটা ছিল। আমি যখন সিন্যাপসের গঠনটা এঁকেছিলাম, তোমরা নিশ্চয়ই আমি তোমাদেরকে বলেছিলাম যে সিন্যাপস আসলে তৈরি হওয়া মানে হচ্ছে 2টা নিউরন কাছাকাছি চলে আসা, এবং 2টা নিউরন কাছাকাছি চলে এসে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে, এটা মনে করো একটা পার্ট, এটা মনে করো আরেকটা নিউরনের পার্ট, 2টা নিউরন একসাথে যখন কাছাকাছি চলে আসে তখন সিন্যাপস তৈরি হয়। তো তোমরা কি একটা ব্যাপার খেয়াল করেছো, এইখানে আসলে কোনো ঝিল্লি বা কোনো মেমব্রেন দিয়ে একটা সিন্যাপস কিন্তু আরেকটা সিন্যাপসের সাথে কানেক্টেড না। তাহলে আহ, তাহলে একটা নিউরনের সাথে আরেকটা নিউরন যেহেতু কানেক্টেড না, এই নিউরনটা কাছাকাছি আসলে সিনাপস তৈরি হয়। আবার যদি এই রাস্তাটা, এই সংযোগটা 2টা নিউরনের মধ্যে যে সংযোগ হয়েছে, সেই সংযোগটা যদি দীর্ঘদিন ব্যবহার না হয়, তাহলে যেহেতু এরকম কোনো ঝিল্লি দিয়ে এরা কানেক্টেড না বা মেমব্রেন দিয়ে কানেক্টেড না, সেহেতু নিউরন এই রাস্তা একটা কি হয়, দীর্ঘদিন চর্চা করলে আমরা কোনো জিনিস আমরা ভালো পারি। আবার চর্চার অভাবে দেখা যায় যে আমি একটা জিনিসে বস ছিলাম, বাট দীর্ঘদিন আমার চর্চা নাই, অ্যাজ এ রেজাল্ট আমি ব্যাপারটা ভুলে গেছি। তো সেই ক্ষেত্রে যেটা হয়, সেই ক্ষেত্রে তোমার সিনাপসের যে দুটো অংশ, এটা হচ্ছে প্রি সিনাপটিক অংশ, আর এটা হচ্ছে তোমার পোস্ট সিনাপটিক অংশ। এই দুটো অংশ একটা আরেকটার থেকে সরে যায়, অ্যাজ এ রেজাল্ট এই কানেকশন লস, এবং এই কানেকশনের ভিতর দিয়ে যে তথ্যটা পাস হতো সেই তথ্যটা আর পাস হচ্ছে না, এই জন্য আমরা দেখা যায় যে ভুলে যাচ্ছি। তাহলে আমাদের কোনো পড়া মনে রাখার জন্য যে প্রশ্ন করেছিলে যে আমরা কেন ভুলে যাই বা আমরা কেন মনে রাখতে পারি না, এটার জন্য আসলে উপায় কি?
উপায় হচ্ছে এই রাস্তাটা তোমাকে মাঝে মধ্যেই ব্যবহার করতে হবে, অর্থাৎ এই জিনিসটা বারবার তোমাকে চর্চা করতে হবে। তাহলে আমরা খুব মজার একটা জিনিস জেনে গেলাম যে আমরা কেন পড়া ভুলে যাই এবং পড়া মনে রাখার জন্য আসলে আমাদের কি করা উচিত। মাঝে মধ্যে এই পড়াটা আমার এই রাস্তাটা ইউজ করা উচিত, অর্থাৎ মাঝে মধ্যে এই পড়াটা চর্চা করা উচিত এবং পড়াটাকে স্পেশাল ভাবা উচিত। তুমি যত পড়াটাকে স্পেশাল ভাববা তত তোমার ব্রেইনের ভিতরে এই পড়াটা গেঁথে যাবে। তো যাই হোক, আমরা বলেছিলাম যে আমরা আমাদের পরের যে ক্লাসটা, অর্থাৎ এই ক্লাসটা শুরু করব স্ট্রোক কি এটা বোঝানোর মাধ্যমে। তো ভিডিওটা তোমরা সবার সাথে শেয়ার করে তোমার বন্ধু বান্ধবদেরও জানিয়ে দাও যে আসলে স্ট্রোক কি এবং কিভাবে হয়। এবং এই জিনিসটা কিন্তু শুধু আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে স্টুডেন্ট আছি শুধু যে তাদের জন্য প্রয়োজনীয় ব্যাপারটা কিন্তু তা না। হসপিটালে আমরা যখন ডিউটি করি বা হসপিটালে আমরা যখন পেশেন্ট দেখি, আমরা কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক রোগী পাই যারা স্ট্রোক নিয়ে ভর্তি হয়। এবং এই জন্যই আসলে আমার মনে হয় যে আমাদের যত লাইনের স্টুডেন্ট আছে সবারই আসলে স্ট্রোক কি কিভাবে হয় এই জিনিসটা জানা উচিত। তাহলে চলে যাই আমাদের ব্রেইনের মডেলে। ব্রেইনের মডেলে এটা যদি আমার ব্রেইন হয়, ব্রেইনের এদিক দিয়ে লাল কালি দিয়ে আমি এখানে দেখাচ্ছি, এখানে কিছু রক্তনালী থাকে বা ব্লাড ভেসেল থাকে যারা হচ্ছে তোমার ব্রেইনের বিভিন্ন জায়গায় ব্লাড সাপ্লাই দেয়, অর্থাৎ ব্রেইনের বিভিন্ন জায়গায় পুষ্টি সরবরাহ করে। তো স্ট্রোক বলতে আসলে এই ব্রেইনের যে রক্তনালীগুলি রয়েছে, এই রক্তনালীর কিছু সমস্যা হলে স্ট্রোক আসলে ঘটে। তাহলে দেখলাম যে ব্রেইনের বিভিন্ন জায়গায় রক্তনালী আছে এবং এই রক্তনালীর কি সমস্যা হলে স্ট্রোক হতে পারে, চলো এবার সেটা দেখি। মনে করো এটা হচ্ছে ব্রেইনের ভিতরের একটা রক্তনালী। এখন এই রক্তনালী যদি কোথাও ব্লক হয়ে যায়, তাহলে মনে করো রক্তটা এখান থেকে এদিক থেকে এই ডিরেকশনে পাস হচ্ছিল, এইখানে যে নিউরনগুলি রয়েছে বা এইখানে যে সেলগুলি রয়েছে সেই সেলগুলি এই ব্লাড ভেসেল দিয়ে পুষ্টি পেত। তাহলে এই জায়গাটা যদি কোনো কারণে রক্ত জমাট দিয়ে বন্ধ হয়ে যায়, বা মনে করো এখানে চর্বি ছিল, এই চর্বি জমতে জমতে জমতে, এগুলি মনে করো চর্বি, রক্তনালীর ভেতরের গায়ে যদি চর্বি জমতে থাকে তাহলে চর্বি জমতে জমতে রক্তনালীটা শুরু হয়ে যাচ্ছে এবং কখনো রক্ত জমাট বেঁধে আস্তে আস্তে দেখা গেল যে এই রাস্তাটা ব্লক হয়ে গেল। তাহলে এই অংশে যে নিউরনগুলি আছে তারা তো পুষ্টি পাবে না, এবং নিউরন পুষ্টি না পেলে দেখা যাবে যে এই নিউরনগুলি মারা গেছে। তো এই নিউরনগুলি যদি মারা যায়, আমরা একটু আগেই বলেছি যে ব্রেইনের বিভিন্ন অংশের কাজ হচ্ছে বিভিন্ন রকম। তাহলে এই নিউরনগুলি যেই কাজটা করতো, ধরা যাক এই নিউরনগুলি তোমার ডান হাত কিংবা বাম হাতকে নিয়ন্ত্রণ করতো, তাহলে এই নিউরনগুলি যেহেতু মারা গেল সেহেতু এখানের কাজটা লস হবে। অর্থাৎ তুমি দেখা যাবে যে যার এই নিউরনগুলি মারা গেছে হয়তো তার বাম হাতটা সে আর নাড়াতে পারতেছে না, যেটাকে আমরা বলতেছি সাধারণ ভাষায় প্যারালাইসিস। তাহলে এইভাবে একটা স্ট্রোক হতে পারে। এবং আরেক ধরনের স্ট্রোক আছে, সেটা হচ্ছে ধরো আরেকটা রক্তনালী, এই রক্তনালীর এখান থেকে এখানে ব্লাড সাপ্লাই হতো এবং এই নিউরনগুলি এই রক্তনালী দিয়ে পুষ্টি পেত। কোনো কারণেই হোক, ব্লাড প্রেশার অনেক বেশি থাকার কারণে হোক, অর্থাৎ হাইপার টেনশন যেটাকে বা উচ্চ রক্তচাপ আমরা যেটাকে বলে থাকি সেটার কারণে হোক, কিংবা ডায়াবেটিসের কারণে হোক, বা আরো কিছু কিছু রক্তনালীর কিছু সমস্যা আছে সেগুলির কারণে হতে পারে যে একটা সময় এই রক্তনালীটা এদিক দিয়ে ছিঁড়ে গেল। অ্যাজ এ রেজাল্ট এখান দিয়ে যে রক্তগুলি পাস করতো তার কিছুটা এদিক দিয়ে বের হয়ে আসতেছে, বের হয়ে এসে ওই রক্তটার চাপে দেখা যাচ্ছে যে এদিকে আর রক্ত এদিক থেকে এদিকে যেতে পারতেছে না। তাহলে তখনও এইখানকার সেলগুলি সব মারা যাবে এবং এইখানকার সেলগুলি সব মারা গেলে যেটা হবে সেটা হচ্ছে যে ওই একই ঘটনা, যে অংশের কাজ এই নিউরনগুলি নিয়ন্ত্রণ করতো, সেটা হাত হোক কিংবা পা হোক কিংবা কারো মেমোরির জায়গা হোক কিংবা কারো পার্সোনালিটির জায়গা হোক কিংবা কারো স্পিচ বা কথা বলার জায়গা হোক, ওই কাজটা তখন তার লস হবে এবং সে হচ্ছে এই ঘটনাটাকেই আমরা আসলে সাধারণ ভাষায় বা আমরা অনেকে এই টার্মটার সাথে পরিচিত, এই ঘটনাটাকে আমরা বলি স্ট্রোক। তাহলে স্ট্রোক দুইভাবে হতে পারে, একটা হচ্ছে রক্তনালীর ভেতরে রক্ত জমাট বেঁধে, আরেকটা হতে পারে রক্তনালী ছিঁড়ে গিয়ে। মনে রাখবা রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধার যে ঘটনাটা, ওই একই মেকানিজমে আসলে ওই ঘটনাটা যদি হার্টের মধ্যে ঘটে, রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে, ওই ঘটনা যদি হার্টের ভিতরে ঘটে তাহলে সেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। আর ওই একই ঘটনা যদি ব্রেনের ভেতর ঘটে তখন আমরা সেটাকে বলি স্ট্রোক। আর এই যে রক্তনালী ছিঁড়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা আসলে শুধু ব্রেনেই ঘটে, হার্টের মধ্যে আবার রক্তনালী ছিঁড়ে গেছে এরকম ঘটনা সাধারণত ঘটে না। তাহলে আমরা স্ট্রোক সম্পর্কে খুব একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন জানলাম। এখন আমরা প্রথমেই বলেছিলাম যে নিউরন সেল ডিভিশন করে না, তাহলে এটার জন্য আমাদের ভালো ছিল যে এই জন্য আমাদের মেমোরিটা লস হচ্ছে না। এখন একটা জিনিস দেখো, এটার কিন্তু একটা প্রবলেমও আছে। এই যে এখানকার নিউরনগুলি মারা গেল,
আমি পরে ঠিক করে দিলাম, এখানে রক্ত জমাট বেঁধেছিল, সেই রক্ত সরে গেল, বা ব্লিডিং হয়েছিল, সেই ব্লিডিংও আস্তে আস্তে ঠিক হয়ে গেল। কিন্তু এইখানকার নিউরনগুলি যে মারা গেছে, তারা তো সেল ডিভিশন করবে না, সো এই জায়গাটায় কিন্তু নিউরন আর তৈরি হচ্ছে না। কাজে যেই ফাংশনটা লস হলো, সেই ফাংশনটা আবার ফিরে আনা, সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, অনেক সময় লাগে। এই নিউরনের কাজগুলি তখন অন্য নিউরনরা ভাগ করে নেওয়ার চেষ্টা করে, এবং সেই চেষ্টা করাতে অনেক সময় লাগে, এবং এই জন্য দেখা যায় যে খুব তাড়াতাড়ি স্ট্রোকের রোগী ভালো হয়ে যায়, এই সম্ভাবনা কম। দেখা যায় যে তারা ভালো হয়, বাট ইট টেকস লট অফ টাইম, অনেক সময় নিয়ে তারা আস্তে আস্তে ভালো হয়। তাহলে আমরা স্ট্রোকের ব্যাপারটা জানলাম, পাশাপাশি আমরা আরো একটা ব্যাপার জানবো। আমরা একটু আগে ব্রেইন যখন দেখেছিলাম, তখন বলেছিলাম যে ব্রেইনের একদম নিচের দিকে এই যে অংশটা, এই নিচের দিকের এই অংশটার আমরা নাম দিয়েছিলাম মেডুলা অবলঙ্গাটা। এখন দেখো, ব্রেইনের এখানে কোথাও ব্লাড ভেসেল ছিঁড়ে গেল, ব্লাড ভেসেল ছিঁড়ে গিয়ে এখানে ব্লিডিং হচ্ছে, বা যে কোনো কারণে আমাদের ব্রেইনের ভিতরে প্রেসার বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে ব্রেইনের সব জায়গায় কিন্তু প্রেসার বাড়তেছে, এখানে রক্ত জমার কারণে সব জায়গায় প্রেসার বাড়তেছে, কিন্তু সবচেয়ে বেশি প্রেসার খাচ্ছে কোথায়? সবচেয়ে বেশি প্রেসার খাচ্ছে একদম নিচের যে জায়গাটা রয়েছে সেটা। বলতো ব্রেইনের যে মেডুলা অবলঙ্গাটা, এটার কি কি কাজ ছিল? ওকে, আমাদের নেটে কিছুটা সমস্যা হচ্ছে।